সাসপেন্স জাংশন। 4 বছরের পিকলু বিকেলে খেলতে নেমে হঠাৎ নিখোঁজ। মায়ের চোখের সামনে থেকেই উধাও। তারপর ফোন, 10 লক্ষ টাকা না দিলে ছেলেকে আর জীবিত দেখা যাবে না। পুলিশে জানালে শেষ। বাবা টাকা দিয়ে আসেন, কিন্তু ছেলে ফেরে না। ফোন নাম্বার সব বন্ধ। সিসিটিভিতে দেখা যায় পিকলু কাউকে দেখে হেসে স্বেচ্ছায় তার সঙ্গে চলে যাচ্ছে। মানে সে লোকটা ওর চেনা। এরই মধ্যে একই বিল্ডিংয়ে আরেকজনের রহস্য মৃত্যু। একটা কিডন্যাপ, একটা মৃত্যু। সব কিছুর মধ্যে কি কোনো যোগ রয়েছে? পিকলু কোথায়? আমি যে ঠিকানাটা দিলাম সেখানে যেন টাকাটা পৌঁছে যায়। এর অন্যথা হলে কিন্তু তার পরিণাম ভালো হবে না। আশা করি সেটা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। আপনি অভিজ্ঞ মানুষ, তাই নয় কি? আর হ্যাঁ, ভুলেও পুলিশকে কিন্তু জানাবেন না। আমি জানি আপনি সেই রিস্ক নেবেন না। টাকাটা দেবেন, তারপর চলে যাবেন। পিছন ফিরে যদি তাকিয়েছেন তাহলেই বিপদ। আর হ্যাঁ, এই নাম্বারে আর কোনো ফোন করবেন না। আমাকে পাবেন না আপনি। কিন্তু আমাদের ছেলে? পাবেন পাবেন। আমি আপনার ছেলেকে নিয়ে কি করব? আপনি টাকাটা দিলেই আপনার ছেলে সুস্থ সবলভাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে। সেই দায়িত্ব তো আমাদের। চিন্তা করবেন না। গোয়েন্দা অভিমন্যু চ্যাটার্জি সকালবেলায় খবরের কাগজে চোখ বোলাচ্ছেন অভ্যেস মতো। 3rd পেজে চোখ আটকে গেল। কলকাতায় ব্যবসায়ী শান্তনু সেনের রহস্যজনক মৃত্যু, গলায় ধারালো ছুরি চালিয়ে। আত্মহত্যা না হত্যা? নমস্কার বন্ধুরা, সাসপেন্স জাংশনের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। সাসপেন্স জাংশনের আজকের নিবেদন কিডন্যাপ। কাহিনী মৌ রুইদাস। কাহিনী পুনর্বিন্যাস এবং নাট্যরূপ সায়ন মুখার্জি এবং পিনাকি বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে যুথিকা মৌমিতা, মোহন অঙ্কুশ অধিকারী, নির্মল সাঁতরা কৃষ্ণেন্দু গাঙ্গুলি, নৃপেন তীর্থঙ্কর ভূঁইয়া, প্রদীপ প্রিয়ম চৌধুরী, অভিমন্যু পিনাকি বন্দ্যোপাধ্যায়, কথক এবং শান্তনু সায়ন মুখার্জি। অভিমন্যু চ্যাটার্জি সকালে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজায় কলিং বেলটা বেজে উঠল। পেপারটা নামিয়ে রেখে অভিমন্যু দরজা খুলে দেখে একজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছেন। কাকে চান? বলছি, এটা অভিমন্যু চ্যাটার্জির বাড়ি তো? হ্যাঁ, আমি অভিমন্যু চ্যাটার্জি। আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, আপনারা ভেতরে আসুন। অভিমন্যু ওনাদের বসার ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর জিজ্ঞাসা করল, হ্যাঁ, বলুন, কি বলবেন? আসলে আমাদের ছেলে পিকলু আজ থেকে 4 দিন আগে কিডন্যাপ হয়ে গেছে। পুলিশে জানিয়েছেন? না, মানে ওরা বলেছিল পুলিশে জানালে পিকলুর ক্ষতি করে দেবে। তাই আমরাও সেই রিস্কটা আর নিইনি। হুম, তারপর? ওরা কিডন্যাপ করার পর ফোন করেছিল, টাকা চাইল। কত টাকা? 10 লক্ষ টাকা। টাকা কি দিয়েছেন? ওরা ঠিকানা বলল, সেই ঠিকানায় 2 দিন পর টাকাটা রেখে এসেছিলাম, কারণ টাকাটা জোগাড় করতে 2 দিন সময় লেগেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম ছেলেকে কিভাবে পাবো। ওরা বলেছিল টাকা পেলেই 8 ঘন্টার মধ্যে ছেলেকে পেয়ে যাবে। সেই মতো টাকা রেখে আমি আর আমার স্ত্রী বাড়িতেই অপেক্ষা করছিলাম। 8 ঘন্টা পেরিয়ে গেলেও ছেলেকে আমরা পাইনি। তারপর 1 ঘন্টা, 2 ঘন্টা করে আজ এখনো অবধি 20 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা ছেলেকে পাইনি। আর ওদের সাথে কোনো যোগাযোগ অবধি করা যাচ্ছে না। যে নাম্বারগুলো থেকে ওরা ফোন করতো সেগুলো অবধি বন্ধ। এখন কি করব বুঝতে পারছি না। প্রতিবার কি নতুন নাম্বার থেকে ফোন আসতো? হ্যাঁ, আমি পরে গিয়ে না সেই জায়গাটা দেখে এসেছি, কিন্তু টাকার ব্যাগটা না ওখানে ছিল না। আর দেখুন, পুলিশের কাছে যেতেও ভয় লাগছে, যদি ওরা আমাদের ছেলের কোনো ক্ষতি করে বসে। তাই আমরা আপনার কাছে এসেছি। এখন আপনি আমাদের ছেলেকে খুঁজে বার করে দিন প্লিজ। হ্যাঁ, সে নয় বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে পুলিশের সাহায্য আমাকে নিতেই হবে। তবে আপনারা চিন্তা করবেন না, আপনাদের ছেলের কোনো ক্ষতি হবে না।
কিছু প্রশ্ন আছে, সেগুলোর একটু মনে করে উত্তর দিন। হ্যাঁ বলুন না, কি প্রশ্ন আছে আপনার? আপনার ছেলে কখন কোথা থেকে কিডন্যাপ হয়েছিল? আমাদের ছেলে বিকেল বেলায় আমাদের ফ্ল্যাটের নিচে খেলছিল। ওখানে একটা জায়গা আছে খেলার। ফ্ল্যাটের অন্যান্য বাচ্চারা ওখানে খেলা করে। বিকেল বেলায় পিকলুও ওখানে খেলতে বেরিয়েছিল। ছেলের বয়স কত? 4 বছর। এত ছোট বাচ্চাকে আপনারা একা ছেড়েছিলেন? না, আমি ছিলাম। আপনি সঙ্গে ছিলেন, তা সত্ত্বেও কিডন্যাপার আপনার ছেলেকে নিয়ে গেছে? আপনার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে, নাকি অন্য কোনোভাবে? না, আমার একটা ফোন এসেছিল, আমি ফোনেই কথা বলছিলাম। ফোন কেটে যখন পিকলুর খোঁজ করি, তখনও সেখানে ছিল না। আমি চারদিক খুব ভালো করে দেখি, কিন্তু দেখতে পাইনি। ওকে, ঘটনাটা বিকেলবেলায় কখন হয়েছে বললেন? এক্সাক্ট টাইমটা? বিকেল 4টে থেকে 5টার মধ্যে হয়েছিল। মোহনবাবু, আপনার পেশা কি? আমার নিজের ব্যবসা আছে, কিসের ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বুঝলাম। বলছি, আপনার কোনো শত্রু আছে? মানে আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন, ব্যবসায় তো শত্রু থাকবে, কিন্তু তা বলে কেউ আমার ছেলেকে কিডন্যাপ করবে এমনটা আমার মনে হয় না। আচ্ছা, বিগত কিছুদিনের মধ্যে আপনার কারোর সাথে কোনো ঝামেলা বা ঝগড়া, অফিসে বা বাড়িতে, যেখানেই হোক, একটু মনে করে বলুন তো। না অভিমন্যুবাবু, আমার কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, আরেকটু ভেবে বলুন তো, আপনার উপর কারোর রাগ আছে? হ্যাঁ স্যার, আমি ভেবেই বলছি। আমি ঝগড়াঝাটি ঝামেলা একেবারে পছন্দ করি না। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি কারোর সাথে ঝামেলা করিও না, আর আমার সাথেও কেউ ঝামেলায় জড়ায় না। আচ্ছা, বুঝলাম। আপনার কথা যেটুকু আমি শুনলাম, তাতে আমার মনে হলো যে কিডন্যাপার আপনার ব্যাপারে খুব ভালো করেই জানে। কারণ প্রফেশনাল কিডন্যাপার সব দিক দেখেই কিডন্যাপ করে। সেক্ষেত্রে আপনি যে দুদিনের মধ্যে 10 লাখ টাকা রেডি করতে পারবেন, সেটা তারা খুব ভালো করেই জানত। আরেকটা প্রশ্ন, আপনি বললেন যে বিভিন্ন নাম্বার থেকে আপনাকে ফোন করেছে তারা। তার দু একটা কথা জানতে চাইছি। প্রত্যেকবারই কি একই ব্যক্তি আপনাকে ফোন করত? মানে গলার স্বর শুনে আপনার কি মনে হতো? যতটা মনে পড়ছে, আমার কিন্তু একটা লোকই মনে হতো। অন্য কেউ এর সাথে জড়িত আছে কিনা এটা আমি বলতে পারবো না। তবে যতবারই সেই লোকটা ফোনে কথা বলেছে, তাতে আমার মনে হয়েছে যে একটা লোকই আমাকে ফোন করত। আচ্ছা, ফোন করার সময় আপনি বিশেষ কিছু শব্দ শুনতে পেতেন? এই যেমন ধরুন, গাড়ির শব্দ, বা অনুষ্ঠানের গান বাজনার শব্দ, বা ট্রেনের শব্দ, এমন কিছু কোনোদিন আপনি শুনেছিলেন? একটু ভেবে বলুন তো। বা কারুর কোনো কথা পেয়েছিলেন শুনতে? না, একদমই না। একেবারে শান্ত পরিবেশ থাকতো, কোনো শব্দ হতো না। আপনি কি আপনার বাচ্চার সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, একবার কথা বলেছিলাম, ওই যেদিন ওকে প্রথম কিডন্যাপ করে নিয়ে গেছিল। আচ্ছা, আপনি আমাকে ওইসব ফোন নাম্বারগুলো দিন। আমি দেখছি নাম্বারগুলো কোন লোকেশন থেকে আপনাকে ফোন করতো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ আপনি একটু চেষ্টা করুন। পিকলু আমাদের একমাত্র সন্তান। ওর মা তো প্রায় ভেঙেই পড়েছে। ওকে প্লিজ আমাদের খুঁজে দিন। জ্যোতিকা দেবী কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি বলে উঠলেন, অভিমন্যু বাবু, আপনি যেমন করেই হোক আমার ছেলেকে খুঁজে এনে দিন। ও ছাড়া আমি বাঁচতে পারবো না। অনেক মানত করার পর ও আমার জীবনে এসেছে। আপনি বুঝতে পারছেন হয়তো একজন মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয়। প্লিজ আপনি কিছু করুন। তাহলে তাহলে আপনি কেসটা নিচ্ছেন তো? হ্যাঁ, নিলাম আপনার কেসটা। তবে আপনাকে একটা কথা বলতে চাই। এই কেসের জন্য আমাকে বেশ কিছু জায়গায় যেতে হবে, বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, সে আপনি করুন না। তবে একটু গোপনে করলেই মনে হয় ভালো হবে। কারণ কিডন্যাপার যদি জেনে গিয়ে পিকলুর কোনো ক্ষতি করে বসে, তাই বলছি আর কি। আপনি ওসব নিয়ে কিছু ভাববেন না। আমি সব দিক দেখেই কাজ করব। বলছি, এই কিডন্যাপের কথা কে কে জানে? কেউই জানে না। আপনাদের ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই? হ্যাঁ, সে তো আছে। সেদিনের ফুটেজ আপনারা দেখেছিলেন? না, বললাম না আমরা কিডন্যাপারের ভয় কিছু চেক করিনি। কিন্তু এবার তো চেক করতেই হবে। আমি একবার আপনাদের ফ্ল্যাটে যাব। কবে? আজ, এক্ষুনি, আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলুন তবে।
আপনারা একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। এরপর মোহনবাবুর সাথে অভিমন্যু ওনাদের ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে গাড়ি থেকে নামতেই অভিমন্যু ফ্ল্যাটের চারপাশটা খুব ভালো করে দেখে নিল। সন্দেহজনক এমন কিছুই তার চোখে পড়ল না, তাও খুব তীক্ষ্ণ চোখে সব কিছু দেখল। সেখানে মেইন গেটের সামনে সিকিউরিটি গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখল অভিমন্যু। তারপর সিসিটিভি কন্ট্রোল রুমে গেল। সেখানে বছর 25-এর একটা ছেলে বসেছিল, গলায় আই কার্ড ঝোলানো, নাম প্রদীপ বাগচি। মোহনবাবু প্রদীপকে বললেন, আমরা একটু 4 দিন আগের ফুটেজ দেখতে চাই। কেন স্যার, আপনারা 4 দিন আগের সিসিটিভি ফুটেজ দেখতে চাইছেন কেন? মানে কিছু কি হয়েছে? কোনো চুরি হয়েছে? না না, সেরকম কিছু না। চুরি হয়নি, আমাদের একটু অন্য কাজ আছে। কিন্তু কি হয়েছে সেটা তো আমার জানা দরকার। বলছি তো, অন্য কাজের জন্য। দেখুন স্যার, আপনারা যদি কারণ না বলেন তাহলে কিন্তু আমি আপনাদের কোনো রকম কোনো সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। প্রয়োজনে আপনারা সেক্রেটারি বাবুকে ডেকে আনুন। দেখুন মোহনবাবু, আমাদের কাজটা করতে গেলে কিছু জনকে তো সেটা জানাতেই হবে। চিন্তা করবেন না, আমি কথা বলছি। দেখুন ভাই, মোহনবাবুর ছেলে পিকলু কিডন্যাপ হয়েছে আজ থেকে 4 দিন আগে, আর আমরা সেই কাজেই এখানে এসেছি। আমি একজন বেসরকারি গোয়েন্দা। কিডন্যাপের কথাটা আমরা সবাইকে জানাতে চাই না। বুঝতেই তো পারছেন, কি এই কাজ করেছে আমরা কেউ জানি না। এতদিন কিডন্যাপের ব্যাপারে ওনারা কাউকে কিছু বলেননি, কিন্তু ছেলেকে তো খুঁজে বের করতেই হবে। তাই বলছি, একটু ফুটেজটা দেখান, ওই 4 দিন আগের ফুটেজ, বিকেল 4টে থেকে 5টার মধ্যের ফুটেজটা। কথাটা শুনে প্রদীপ ভারী অবাক। চোখে মুখে বেশ ভয়ের ছাপও দেখা গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কি বলছেন স্যার? কিভাবে হলো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজ। 4 দিন আগের সিসিটিভি ফুটেজ মনিটরে চালু হলো। সেখানে দেখা গেল পিকলু বাচ্চাদের সাথে খেলছে। বেশ অনেকক্ষণ ভিডিওটা চলার পর একটা সময় দেখা গেল পিকলু কাউকে দেখে হাসল, কিন্তু কাকে দেখে হাসল সেটা বোঝা গেল না, কারণ স্পষ্ট কাউকে দেখা যাচ্ছে না। হয়তো যাকে দেখে পিকলু হাত নাড়িয়ে হেসেছিল সে ক্যামেরার আশেপাশে ছিল না। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে পিকলু সেই ব্যক্তিকে খুব ভালো করে জানে, আর সেই ব্যক্তিও এটাও খুব ভালো করে জানে যে ফ্ল্যাটের ক্যামেরা কোন কোন অ্যাঙ্গেলে বসানো আছে। আর সেটা তখনই সম্ভব যখন কেউ এই ফ্ল্যাটে অনেকবার এসেছে বা তিনি হয়তো এই ফ্ল্যাটেই আছেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় পিকলু কোনো অপরিচিত মানুষের সাথে যায়নি, চেনা পরিচিত মানুষের সাথেই গেছে। কিছুক্ষণ পর দেখা গেল পিকলু সেই ব্যক্তির সাথে চলে যাচ্ছে, কিন্তু মেইন গেটের কাছে ক্যামেরা খারাপ থাকার জন্য পিকলু কোন দিকে গেছে সেটা বোঝা যাচ্ছে না। এসব দেখে মোহনবাবু এবং ওনার স্ত্রী জ্যোতিকা দেবী খুবই ভেঙে পড়েন। অভিমন্যু বলল, আমাকে এই ফুটেজের একটা কপি দিন। অভিমন্যুর কথা শুনে সঙ্গে সঙ্গে প্রদীপ সেদিনের ভিডিওটার একটা কপি তৈরি করে অভিমন্যুকে দিয়ে দেয়। তারপর অভিমন্যু বলে, প্রদীপবাবু, আপনার ফোন নাম্বারটা দিন, যদি কোনো দরকার হয়। নিশ্চয়ই স্যার, এই নিন আমার ফোন নম্বর। আর একটা কথা বলছি, এই কথাগুলো আপনি এখন কাউকে বলবেন না। বুঝতেই তো পারছেন, এই কেসে কারা কারা জড়িত সেটা আমাদের জানতেই হবে। তাছাড়া একটা 4 বছরের বাচ্চার জীবনের ব্যাপার। না স্যার, এটা তো আমার কর্তব্য, আমি এই কথা কাউকে বলবো না। আর এই ঘটনা তো যে কোনো কারোর বাচ্চার সঙ্গে আগামীতে হতে পারে, তাই সাবধান তো আমাদের সকলকেই হতে হবে। আচ্ছা স্যার, আর যদি কোনো সাহায্যের দরকার হয় অবশ্যই আমাকে ফোন করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোহনবাবু, এবার আমি আপনাদের ফ্ল্যাট আর পিকলুর ঘরটা দেখতে চাই। অভিমন্যু ওনাদের ফ্ল্যাট ভালো করে খুঁটিয়ে দেখল। জ্যোতিকা দেবী অভিমন্যুকে নিয়ে পিকলুর ঘরটা দেখাতে গেলেন। ঘরটা খুব ভালো করে দেখতে লাগলো। তারপর পড়ার টেবিল থেকে শুরু করে স্কুলের ব্যাগ সব কিছু ভালো করে চেক করলো। তবে এমন কোনো কিছু জিনিস পাওয়া গেল না যা থেকে সন্দেহ করা যায়। অভিমন্যু সবকিছু দেখে নিয়ে চলে আসছিল, তখন মোহনবাবু বললেন, আপনার ফিজটা জানা হলো না। ওটা নিয়ে আপনি ভাববেন না,
আমি ঠিক সময় আমার ফিজের কথা জানিয়ে দেব। না, তাও যদি কিছু অ্যাডভান্স আপনি রাখতে চান তাহলে বলতে পারেন। তার কোনো দরকার নেই। আচ্ছা, বেশ, ঠিক আছে। এখন আসছি, কোনো খবর পেলেই আপনাকে জানাবো। আপনার ফোন নাম্বারটা একটু দিন। মোহনবাবু নিজের আর জ্যোতিকা দেবীর দুজনেরই ফোন নাম্বার দিয়ে দিলেন। মোহনবাবু অভিমন্যুকে বাড়ি পৌঁছে দেবেন বললেন, কিন্তু অভিমন্যু রাজি হল না। ফ্ল্যাট থেকে বেরিয়ে অভিমন্যু গেটের কাছে গিয়ে সিকিউরিটি গার্ডকে দেখল, কিন্তু তখনই কোনো কথা বলল না। সেখান থেকে বেরিয়ে সোজা থানায় আসে। থানাতে ওসি নির্মল সাঁতরা ছিলেন। অভিমন্যুকে দেখেই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ডিটেকটিভ সাহেব যে আজ একদম থানায়? কোনো কেস আছে নাকি? ঠিক ধরেছেন নির্মলদা, একটা কেস তো আছেই, আপনার সাহায্য লাগবে। এখন আপনার হাতে সময় আছে? হ্যাঁ, চলো আগে কেবিনে বসা যাক, তারপর না হয় তোমার কথা শুনছি। হ্যাঁ, বলো কি ব্যাপার বলো তো। 1 মিনিট দাঁড়াও তো। এই, কে আছিস? আমার টেবিলে 2টো চা দিয়ে যাও তো। নির্মল সাঁতরা একজন কনস্টেবলকে ডেকে চায়ের অর্ডার দিলেন। তারপর অভিমন্যুর কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। খুব সিরিয়াস ব্যাপার তো মনে হচ্ছে। হ্যাঁ, সিরিয়াস তো বটেই। বাচ্চাটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে যে টাকার কথা বলেছিল কিডন্যাপাররা, সে টাকাটাও তারা নিয়ে গেছে, কিন্তু বাচ্চা ফেরত দেয়নি। এখন যে ফোন থেকে তারা ফোন করত, সে ফোনগুলোও বন্ধ। ফোন নাম্বারগুলো তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছেই আছে, আপনি একটু দেখুন। অভিমন্যু মোহনবাবুর দেওয়া সমস্ত ফোন নাম্বারগুলো নির্মলবাবুর দিকে এগিয়ে দিলেন। আর সেই সময়ই কনস্টেবল চা নিয়ে ঢুকলেন। চা দিয়ে উনি চলে যাওয়ার পর নির্মলবাবু বললেন, নাও চাটা খাও, আমি দেখছি কত দূর কি করতে পারি। হ্যাঁ, এই নাম্বারগুলো কার আগে সেটা জানতে হবে। সবকটা নাম্বার খুব ভালো করে দেখে নিয়ে নির্মলবাবু অভিজিৎ বলে একজনকে ফোন করলেন। নির্মলবাবু বলতে শুরু করলেন, অভিজিৎ, আমি তোমাকে কটা নাম্বার বলছি, তুমি একটু বলো তো নাম্বারগুলো কার, আর এখনও কি অন আছে না বন্ধ আছে, আর যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে লাস্ট লোকেশন কোথায়, কবে ছিল, সেগুলো আমাকে একটু বলো। ইটস আর্জেন্ট, খুব সিরিয়াস ম্যাটার কিন্তু। এরপর নির্মলবাবু সমস্ত নাম্বারগুলো অভিজিৎকে দেয়। সব নাম্বার একে একে লিখে নেওয়ার পর প্রায় আধ ঘন্টা পর অভিজিৎ ফোন করে জানায়, প্রতিটা নাম্বারের যা ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই সবকটা ডকুমেন্টসই ভুয়ো। তাই সিমগুলো কে কিনেছিল তার সঠিক কোনো প্রমাণ নেই। অভিমন্যু, আমি এটাই ভেবেছিলাম, কারণ কিডন্যাপাররা প্রমাণ রাখবে না। অভিজিৎ জানালো প্রতিটা নাম্বার থেকে একবার করেই শুধু ফোন করা হয়েছে, আর তারপরে সেই সিমগুলো বন্ধ করে দিয়েছে, আর ওই সিম তারপর আর অনও হয়নি। লাস্ট লোকেশনগুলো কলকাতার বিভিন্ন জায়গায় ছিল। কিডন্যাপার এক জায়গা থেকে দ্বিতীয়বার ফোনও করে। বুঝলে অভিমন্যু, কিডন্যাপার আমাদের সাথে খেলতে চাইছে। নির্মলদা, এই পেন ড্রাইভে মোহনবাবুর ফ্ল্যাটের নিচের ফুটেজ আছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটি কাউকে দেখে প্রথমে হাসে, তারপর তার সাথেই বাচ্চাটি কোথাও একটি জায়গায় যায়। তবে যার সাথে যাচ্ছে তাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। আচ্ছা বেশ, আমি ওটার একটা কপি করে নিজের কাছে রাখছি। হ্যাঁ, রাখুন। আর একটা কথা, ওই ফ্ল্যাটের মেন গেটের কাছে একজন সিকিউরিটি গার্ড আছে। আমি তার সাথে কথা বলিনি, কারণ সে এই কাজে যুক্ত কিনা জানি না। বেশ, একটু অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। এরপর নির্মলবাবু কাউকে একটা ফোন করে, তারপর কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর একটা ফোন নাম্বার খাতায় লিখে নেয়। ফোন কেটে নির্মলবাবু বললেন, অভিমন্যু, ওই বিল্ডিংয়ে 2জন সিকিউরিটি গার্ড, একজন রাতে থাকে, একজন সকালে। আর সকালে যিনি থাকেন তার নাম নিপেন মাইতি। মানুষটা ভালোই, অনেকদিন ওই বিল্ডিংয়ে কাজ করছে, কোনোরকম অভিযোগ তার নামে নেই। ওই বিল্ডিংয়ের কিছুটা দূরে একটা বস্তি আছে, ওই বস্তিতে আমার একজন চেনা জানা আছে, তাকে
এই ফোন করে জানতে পারলাম। আমি ওর ফোন নাম্বার পেয়েছি, দাঁড়াও একবার ফোন করি। হ্যালো, নিপেন মাইতি বলছেন? আমি থানা থেকে বড়বাবু নির্মল সাত্রা বলছি। আজ সন্ধেবেলায় একবার থানায় আসতে হবে। কেন স্যার, কি হয়েছে? কেন সেটা এখানে আসলেই জানতে পারবেন। আর যদি না আসেন বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, আর সেটা আমি চাইছি না। না না স্যার, আমি আমি চলে আসবো। আর হ্যাঁ, এই কথা এখন কাউকে বলবেন না, না হলে আপনারই বিপদ। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন ফোন রাখছি। এরপর নির্মলবাবু ফোন কাটলে অভিমন্যুকে বলে সব কথা। এই অভিমন্যু, আমাকে একটু বেরোতে হবে। ওই শান্তনু সেনের মৃত্যুর তদন্তে ওই বিল্ডিংয়েই থাকতেন, কিন্তু মারা গেছেন অন্য জায়গায়। আত্মহত্যা না হত্যা ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আজকেই খবর কাগজে পড়লাম ওই বিল্ডিংয়ে থাকতেন। রাইট, 2 দিন আগের ঘটনা। নির্মলদা, বাচ্চা কিডন্যাপের সাথে এর কোনো যোগ নেই তো? হ্যাঁ, হতেও পারে। বাচ্চার বাবা আর শান্তনু সেন দুজনেই বিজনেসম্যান। সেটা হলে আর আত্মহত্যা বলা যাবে কি? ওকে অভিমন্যু, তুমি সন্ধ্যাবেলাতেই এসো। অভিমন্যু বাড়ি ফিরে আসে। সারা দিন কেসের ব্যাপারে অভিমন্যু ভাবতে থাকে। ভিডিওটাও অনেকবার দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। সন্ধে নামার আগেই অভিমন্যু থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যখন পৌঁছলো তখনও নৃপেন মাইতি থানায় এসে পৌঁছয়নি। ওদিকে নির্মলবাবুও ছিলেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় দুজনেই একসাথে ঢুকলেন থানায়। নির্মলবাবু ওনাকে নিয়ে নিজের কেবিনে গেলেন, সেই সাথে অভিমন্যুকেও কেবিনে আসতে বললেন। নৃপেন মাইতিকে চেয়ারে বসতে বলে তিনি বলেন, আমার অপরাধ কি স্যার? মানে হঠাৎ আমায় কেন থানায় ডেকে পাঠানো হয়েছে? আরে বসুন আপনি, এত চিন্তা করার দরকার নেই। একটা কেসের ব্যাপারে তদন্তের জন্য আপনাকে ডাকা হয়েছে। কোন কেস? অভিমন্যু, তুমিই বলো। অভিমন্যু সম্পূর্ণ ঘটনা বলে। সব শুনে নৃপেনবাবু বললেন, কি বলছেন স্যার? মোহন স্যারের ছেলে কিডন্যাপ হয়ে গেছে? কিন্তু কবে হলো এই ঘটনা? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্যার, বিল্ডিংয়ের কেউ হয়তো এই ঘটনা সম্বন্ধে এখনো জানে না। হ্যাঁ, এই খবর মোহনবাবু কাউকেই জানায়নি। কে এই কাজে যুক্ত সেটা তো উনি নিজেও জানেন না। এখন সবাই যদি ব্যাপারটা জেনে যায়, তারপর কিডন্যাপার বাচ্চার কোনো ক্ষতি করে, সেটা তো ভালো হবে না। তাই আর কি ওনারা এই কথা কাউকে বলেননি। আমি একজন প্রাইভেট গোয়েন্দা, আমি ওনার ছেলেকে খুঁজে দেওয়ার কাজটা করছি। আর আমরা তো জানি না বিল্ডিংয়ে কে কেমন। আপনি ওখানে কাজ করেন, তাই আপনি অনেক কিছু জেনে থাকতে পারেন। তাই আপনাকে ডেকে পাঠানো হয়েছে। আমরা জানতে চাইছি, সেদিনও তো আপনি গার্ড দিচ্ছিলেন, তাই সেদিন আপনি কাউকে দেখেননি? কোনো অপরিচিত মানুষকে, যাকে আগে কোনোদিন ওই বিল্ডিংয়ে দেখেননি? না স্যার, বিল্ডিংয়ের সবাই তো চেনা জানা। নতুন কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না। ভালো করে মনে করুন। না স্যার, আমি মনে করেই বলছি, নতুন লোক বিল্ডিংয়ে আসেনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, মোহনবাবু আর ওনার স্ত্রী কেমন মানুষ? মানে বিল্ডিংয়ের বাকি সব লোকেদের সাথে ওনার সম্পর্ক কেমন? মানে বিল্ডিংয়ের বাকি সব লোকেদের সাথে ওনাদের সম্পর্ক কেমন? কারোর সাথে ঝগড়া গণ্ডগোল এমন কিছু আছে? না স্যার, ওনাদের সাথে কারোর কোনো ঝামেলা নেই। খুবই ভালো মানুষ ওনারা, কোনোদিন কারোর সাথে ঝগড়া হয়নি। তবে তবে কি? কিছুদিন আগে শান্তনুবাবুর সাথে মোহনবাবুর একটা ঝামেলা হয়েছিল। শান্তনু সেন, যিনি 2 দিন আগে মারা গেছেন? হ্যাঁ, ওই বিল্ডিংয়েই থাকে। শুনেছি মোহনবাবু আর শান্তনুবাবু খুব ভালোই বন্ধু ছিলেন। বন্ধু? তাহলে ঝগড়ার কারণ কি? সেটা বলতে পারবো না স্যার, খুব চেঁচামেচি হচ্ছিল। তখন জানতে পারি মোহনবাবু শান্তনুবাবুকে নিজের ফ্ল্যাট থেকে বের করে দিয়েছিলেন। তারপর কদিন ওনাদের দেখা পাইনি আমি। পরে শুনি উনি মারা গেছেন। ওকে নিবেনবাবু, এখন আপনি আসতে পারেন। পরে দরকার পড়লে আবার ডাকা হবে। এখন শহর ছেড়ে কিন্তু কোথাও যাবেন না। ও,
আরেকটা কথা, এই ব্যাপারে এখনই কাউকে কিছু বলবেন না। আর আমার আর অভিমন্যুর নাম্বার আপনাকে আমি দিয়ে দিচ্ছি। কোনো কথা মনে পড়লে বা কোনো দরকার পড়লে আমাদেরকে ফোন করে নেবেন, কেমন? নিশ্চয়ই স্যার। নৃপেন মাইতি চলে যাওয়ার পর নির্মলবাবু শান্তনু সেনের ফোনের কল লগ চেক করার জন্য দেন। দেখা যায় পার্টিকুলার কয়েকটা নাম্বারে মারা যাওয়ার আগের দুদিন অনেকবার কল করতে। তার মধ্যে মোহন, যুথিকা এবং নৃপেনের নাম্বার ছিল। নির্মলবাবু অভিমন্যুকে শান্তনু সেনের কেস হিস্ট্রি চেক করতে বলেন। পরের দিন বিকেলে অভিমন্যু থানায় আসে নির্মলবাবুর সাথে দেখা করতে। নির্মলদা, খোঁজ খবর নিয়ে জানা গেল শান্তনু সেনের বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল। কিছু টাকা আমার মক্কেলের কাছে ধার চেয়েছিল, কিন্তু মোহনবাবু ওনাকে টাকা ধার না দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তারপর ওনার মৃত্যুর দিন পর্যন্ত শান্তনু সেন ঠিক কোথায় ছিলেন সেটা কেউ জানে না। তবে যেটা সবথেকে নোটিস করার বিষয় সেটা হচ্ছে, একসময় শান্তনু আর মোহনের ভালো বন্ধুত্ব থাকলেও বেশ কয়েক মাস কিন্তু দুজনের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছিল। আপনি বললেন মোহনবাবুর নাম্বারে পিকলুর কিডন্যাপের দিন শান্তনুর কল এসেছিল। মোহনবাবুর উপর প্রতিশোধ নিতেই কি পিকলুকে শান্তনু কিডন্যাপ করলেন? কিন্তু তারপর ছেলে গেল কোথায় বা ওনাকে মারল কে? রাতে নৃপেন মাইতি ফোন করে অভিমন্যুকে। হ্যালো স্যার, আমি নিপেন মাইতি বলছি। একটা কথা মনে পড়েছে স্যার। কিডন্যাপের দিন শান্তনু বাবু আর যুথিকা ম্যাডাম কথা বলছিলেন। আমি ডিউটি শেষ করে যখন বেরোচ্ছি তখন শান্তনু স্যার একটা বড় সুটকেস নিয়ে বেরিয়ে গেলেন। তার পরের দিন থেকে আর ওনাকে দেখিনি। অভিমন্যু সেই রাতেই নির্মলবাবুকে ফোন করে জানায় সব কিছু। পরদিন সকালে শান্তনুর কললগের লাস্ট লোকেশন ট্র্যাক করে নির্মলবাবু, অভিমন্যু ও কয়েকজন পুলিশকে নিয়ে সেই বাড়িতে যায়। বড় একটা সুটকেস পাওয়া যায়। একজন কনস্টেবলকে দিয়ে ওই সুটকেস খোলার পর তার ভেতর থেকে যা বেরিয়ে আসে সেসব দেখে নির্মলবাবু, অভিমন্যু দুজনেই খুব অবাক। ভালো করে নেড়ে চেড়ে দেখে অভিমন্যু বলল, বাচ্চার জামা কাপড় দেখে তো 4 থেকে 5 বছরের বাচ্চার মনে হচ্ছে। তাহলে পিকলুকে শান্তনু সেন কিডন্যাপ করেছিল। কিন্তু কোথায় আছে পিকলু? নির্মলদা, মনে হচ্ছে মোহনবাবু এবং যুথিকা দেবী আমাদের মিথ্যে কথা বলেছেন। চলুন ওনাদের জেরা করতে হবে। মহিলা পুলিশ সহ 4 জন কনস্টেবলকে নিয়ে নির্মলবাবু সাথে অভিমন্যুকে নিয়ে মোহনবাবুর ফ্ল্যাটে গেলেন। পুলিশের গাড়ি দেখে বিল্ডিংয়ের বাকি লোকেরা বেশ অবাক হয়, কিন্তু কেউ কোনো কথা জিজ্ঞাসা করলেন না। একেবারে মোহনবাবুর ফ্ল্যাটের সামনে এসে দরজায় বেল বাজালেন। বেশ কয়েকবার বেল বাজিয়েও কেউ দরজা খুললেন না। তাই অভিমন্যু আর নির্মলবাবুর বেশ সন্দেহ হয়। বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন সবাই। ভেতরে গিয়ে চমকে উঠলেন নির্মলবাবু আর অভিমন্যু। মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় যুথিকা দেবী পড়ে আছেন, আর মোহনবাবুর হাতে একটা ফুলদানি। নির্মলবাবু কাছে এগিয়ে গিয়ে যুথিকা দেবীর নার্ভ চেক করে দেখেন এখনও বেঁচে আছেন। তাই তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডাকেন। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলে যুথিকা দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মোহনবাবুকে থানায় গ্রেফতার করে নিয়ে যায়। বেশ কয়েকবার নির্মলবাবু মোহনবাবুর কাছে জানতে চান উনি কেন ওনার স্ত্রীকে মারতে চেয়েছিলেন, কিন্তু উনি কোনো উত্তর দেন না। মোহনবাবু, এইসবের মানে কি? আপনি আপনার স্ত্রীকে মারতে গিয়েছিলেন কেন? কি করেছেন উনি? আপনাদের মধ্যে কি পিকলুকে নিয়ে সমস্যা? কিন্তু কিসের সমস্যা? পিকলু তো আপনাদের ছেলে। না, পিকলু আমার ছেলে নয়। মানে তাহলে পিকলুকে কার ছেলে? শান্তনু আর যুথিকার অবৈধ সন্তান সে। আপনি তাহলে পিকলুকে কিডন্যাপ করেছিলেন? না, কিডন্যাপ করার প্ল্যান আমার ছিল না। কিডন্যাপ শান্তনুই করেছিল। আমি এ ব্যাপারে অনেক পরে জানতে পেরেছিলাম। যুথিকার কথাতেই শান্তনু পিকলুকে কিডন্যাপ করেছিল। এর থেকেই বোঝা যায় আমার সন্দেহই ঠিক, পিকলু আমার ছেলে নয়। আপনি যখন জানতে পারলেন পিকলুকে শান্তনুবাবু কিডন্যাপ করেছেন,
তখন আপনি পিকলুকে উদ্ধার করলেন না কেন? আমি সত্যিটা জানতে চেয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে তো সত্যিই পিকলু কিডন্যাপ হয়ে যায়। না, পিকলু কিডন্যাপ হয়নি। শান্তনুকে পাচার করে টাকা ইনকাম করার প্ল্যান করেছিল। আমার লোকেরা আগে থেকেই খবর পেয়ে ওকে উদ্ধার করে আপাতত একটা হোমে রেখেছে। তাহলে আপনি প্রতিশোধ নিতে শান্তনুবাবুকে মেরে এমন করে ঝুলিয়ে দিলেন যাতে আত্মহত্যা বলে মনে হয়, তাই তো? না, আমি শান্তনুকে মারিনি। জ্যোতিকা দেবীর জ্ঞান ফিরেছে। তিনি এখন অনেকটাই সুস্থ। উনি নিজে থানায় এসেছেন। মোহনের বয়ানের সময় জ্যোতিকা সেখানে প্রবেশ করে। মোহন ঠিক কথাই বলছে, শান্তনু ওকে মারেনি, আমি মেরেছি ওকে লোক দিয়ে। কেন? আমি শান্তনুর সাথে প্ল্যান করে ছেলেকে কিডন্যাপ করিয়ে মোহনের কাছ থেকে টাকা চাওয়ার কথা বলেছিলাম ওর ধার মেটাতে। পরে শান্তনুকে যখন জানাই পিকলুর আসল পরিচয়, তখন শান্তনু অস্বীকার করে যে পিকলু ওর ছেলে। আমি সেদিন সন্ধেবেলায় লুকিয়ে ওর ডেরায় যাই। ওখানে গিয়ে শুনতে পাই পিকলুকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে। মাথা ঠিক রাখতে পারলাম না। অন্যান্য লোকজন চলে গেলে আমি সেখানে যাই। ওর নেশায় চোর, ওর গলায় ছুরি চালিয়ে দিই। কিন্তু সেই মুহূর্তে আমার মনে ছিল না যে আমার ছেলে ওর কবজায় আছে। কিন্তু কোথায় আছে জানতে পারিনি, তাই মোহনকে বলে আপনার কাছেই যাই। কিডন্যাপ এবং শান্তনুকে খুনের অপরাধে জ্যোতিকা দেবীকে গ্রেপ্তার করা হয়। দুদিন পর মোহন অভিমন্যুকে এসে জানায় নিজের সন্তান না হলেও সে পিকলুকে হোম থেকে নিজের কাছে নিয়ে এসে রেখেছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে পিকলুকে বড় করার দায়িত্ব নেবে।